আজকে নবম দশম শ্রেণীর পাঠ পরিকল্পনা অনুসারে অধ্যায় 5-এর এক চলক বিশ্ব সমীকরণ নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হলো চলক। চলক বলতে বোঝায় অজ্ঞাত রাশিকে চলক বলে, যেমন এক্স ওয়াই জেড, এগুলো হলো অজ্ঞাত রাশি, এগুলোকে চলক বলে, এগুলো স্মল লেটার হয়। এরপর এখানে দেখা যাচ্ছে x প্লাস a ইকুয়াল টু 5। এই যে x প্লাস a সমান 5 যখন ধরা হবে তখন x কে আমরা চলক ধরবো, a কে ধ্রুবক ধরবো, আর 5 হলো সাধারণ সংখ্যা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে a b c এই স্মল লেটার গুলো হচ্ছে ধ্রুবক। তারপর এক চলক বিশ্ব সমীকরণ কাকে বলে? যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে, যে সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তাকে এক চলক বিশ্ব সমীকরণ বা সরল সমীকরণ বলে, যেমন x + 5 = 0। এখন সমীকরণের ঘাত। সমীকরণের ঘাত বলতে বোঝায় কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণটির ঘাত বলে, যেমন x + 1 = 5। এই x এর পাওয়ার আমরা যে পাওয়ার করি, পাওয়ার হলো কত? এখানে পাওয়ার আছে 1, তাহলে এখানে বোঝাবে একঘাত বিশিষ্ট সমীকরণের ঘাত। এখানে ঘাত বোঝাবে কত? একঘাত। আবার x² + 5x + 6 = 0, এখানে পাওয়ার হলো 2, সেজন্য দ্বিঘাত। আর x³ + 5x² + 2x + 6 = 0, এখানে x³ সেজন্য ঘাত হলো ত্রিঘাত। এরপরে এইটা একটা প্রশ্ন লিখলাম, x² - 1/x = 0, এখানে চলকের ঘাত কত? এটা বুঝাতে গেলে দেখতে হবে আমরা একটা অঙ্ক করি, যেমন সরলীকরণ করলে এটা হবে x³ - 1 = x, বা x³ - x - 1 = 0। তাহলে এটার পাওয়ার কত? কিউ। তাহলে বোঝা যাচ্ছে এটা ত্রিঘাত। তাহলে এখানে ঘাত কত হবে? উত্তর 3। এখন হলো সমীকরণ। সমীকরণটা কি? সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকে অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে, যেমন x² - 5x + 6 = 0। এটা একটা বহুপদী সমীকরণ, যেমন x² একটা পদ, 5x একটা পদ, এই পদগুলোকে আমরা সমন্বয় করব হবে বহুপদী। তো এগুলোকে যখন সমান চিহ্নের মাধ্যমে শূন্যের মাধ্যমে প্রকাশ করব তখন সমীকরণ হবে। এবার সমীকরণের মূল। সমীকরণের সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যায়। এই মান বা মানগুলোকে বলা হয় সমীকরণের মূল। যখন আমরা এই x² - 5x + 6 = 0 কে সমাধান করব, দেখা যাবে যে এটা ভেঙে লিখলে একটা উৎপাদক বিশ্লেষণ করব, x² - 5x - 2x + 6, এই 5x এর মানে বলা হবে, তারপর x কমন নিলাম, x - 3, এখানে -2 কমন নিলাম, x - 3, এভাবে দিয়ে দেখা গেল দুটোটাতে x - 3 আছে, তো দুটোটা থেকে x - 3 কমন নিলাম। x - 3 কমন নিলে থাকে এখানে x, আর এখানে থাকে -2, বসাই দিলাম। তারপর দেখা গেল x এর মান পাওয়া যাবে 3 আর x এর মান পাওয়া যাবে 2, সেজন্য x এর মান পাবে 3 আর 2, আর এটা হলো সমীকরণের মূল হলো এখানে 3 এবং 2। এবার আমরা পঞ্চম অধ্যায়ে এক চলক বিশিষ্ট সমীকরণের একটা সৃজনশীল অঙ্ক করব। দেখো প্রশ্নটা কি? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। এর মধ্যে প্রথমটা আবার সাধারণ সমীকরণের অঙ্ক, এটা আমরা এখন করব, আর বাকিগুলো আস্তে আস্তে করবো। দেখো প্রথমটা দিয়েছে x - 7 / x = x - 7। এটাকে যখন আমরা লিখব, দেওয়া আছে x - 7 / x = x - 7। এবার আমরা যদি পক্ষান্তর করি, অর্থাৎ আড়াআড়ি গুণ করি, তাহলে x - 7 এখানে বসে যাবে, আর x গুণ হবে। x আর x গুণ হলে তাহলে x² হবে মাইনাস x আর 7 যদি গুণ হয় তাহলে 7x হবে। এটা হলো আড়াআড়ি গুণ, উপরে নিচে, এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, সেই জন্য আমরা এই দুইটা গুণ করলাম, x আর x গুণ করলাম, x² পেলাম, আর মাইনাস বসছে, আর 7 আর x গুণ করলে 7x পাবো।
এবার সমান চিহ্নের ডান পাশের সংখ্যাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তখন চিহ্নগুলো পাল্টে যাবে। তখন এক্স স্কয়ার, যে এখানে একটা প্লাস চিহ্ন আছে যেটা ঊর্ধ্ব, এখন এক্স স্কয়ার কে এখানে যদি নিয়ে আসি মাইনাস এক্স স্কয়ার লিখবো, আর এই মাইনাসটা প্লাস হবে 7x সমান 0। এরপরে আমরা এখানে দেখলাম যোগ করলে হবে x আর প্লাস 7x যোগ করলে হবে 8x আর মাইনাস x স্কয়ার বসে গেছে, তখন -7 এইদিকে বসবো। এরপর দেখো এখান থেকে মাইনাস কমন নিলাম, যদি মাইনাস কমন নিই থাকবে x স্কয়ার মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে 8x মাইনাসটা প্লাস হয়ে বলবে 7 0। এবার উৎপাদকের নিয়ম অনুসারে এই 8x কে আমরা বিশ্লেষণ করলে পাবো x স্কয়ার মাইনাস 7x মাইনাস x প্লাস 7 0। এই দুইটা থেকে কমন যাচ্ছে শুধু x, তাহলে x কমন নিলে আর থাকে x, মাইনাস বসে গেল, তারপর এখানে 7 বসতে হবে x যেহেতু কমন। এরপর এখান থেকে -1 কমন নিব, যেহেতু এখানে আর কোনো কিছু কমন নেই নাই, তাহলে -1 যদি কমন নিই থাকে x, প্লাসটা যদি প্লাস থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, এরপর 7 বসে যাবে। তারপর কি হলো এখানে দেখা যাচ্ছে x - 7, এখানে আছে x - 7, তো দুইটা থেকে x - 7 কমন নিলে x - 7 কমন নিলাম, আর থাকে x - 1 বসে গেল। এবার দেখা যাচ্ছে x - 7 0, অর্থাৎ x 7 এবং x - 1 0, x 1, তাহলে আমরা লিনিয়ার সেট পেলাম x 1 7। এবার উদ্দীপকটা আবার করছি, দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা তত সংখ্যা থেকে 45 কম। এই অনুসারে প্রশ্ন হলো খ, সংখ্যাটি নির্ণয় করো। এই সমাধান আমরা এখন করব। দেখো মনে করি একক স্থানীয় অঙ্ক x, অর্থাৎ আমরা 1 2 3 যেগুলো বলি সেগুলো একক স্থানীয় অঙ্ক, সেরকম x একটা একক স্থানীয় অঙ্ক। তারপর ধরলাম দশক স্থানীয় অঙ্ক 9 - x, এটার কারণ হলো প্রশ্নের মধ্যে লেখা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি, সমষ্টি যোগ। যদি দুইটা সংখ্যাতে x প্লাস y, অর্থাৎ হলো x প্লাস y 9, তো আমরা এটা সেজন্য লিখলাম x একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 9 - x, অর্থাৎ 9 থেকে যদি আমরা x বাদ দিই তাহলে আমরা আগের সংখ্যাটা পেয়ে যাব, তো দশক স্থানীয় অঙ্কটা পেয়ে যাব। তারপর দেখো সংখ্যাটি কিভাবে লিখবো, 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক, 10 হলো দশকের জন্য 10 10, আর একক স্থানীয় অঙ্ক 1 এটা বসাতে হয় না সেজন্য বসে দিলাম। তাহলে দশক স্থানীয় অঙ্ক আমাদের কত 9 - x, আর একক স্থানীয় অঙ্ক হলো x, তাহলে আমরা পাচ্ছি 10 আর 9 গুণ করলে 90, আর মাইনাস বসে গেল 10 আর x গুণ করলে 10x প্লাস x, বিয়োগ করলে হবে 90 মাইনাস 9x, অর্থাৎ 10x থেকে x চলে গেলে 9x হবে। এরপর প্রশ্নের মধ্যে আবার বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা কত সংখ্যা থেকে 45 কম। এবার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে কি হবে, আবার দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে 10x এর জায়গায় এই দশকের এই 10 আর দশক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কটা এখন দশক স্থানীয় অঙ্কে বসবে, তাহলে আমরা লিখবো 10x প্লাস, তারপর 9x এই দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কে লিখবো 9 - x, তাহলে এখান থেকে পেলাম 9x প্লাস 9। প্রশ্ন মতে যেটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয় সমষ্টি 9, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা কত সংখ্যা থেকে 45 কম। তাহলে প্রশ্ন মতে 9x প্লাস 9, এই অঙ্কটা যে সংখ্যাটা পেলাম সেটা হলো এই যে আগের সংখ্যাটা থেকে 45 কম হবে, 90 - 9x থেকে 45 কম, সেজন্য আমরা লিখলাম 9x প্লাস 9 90 - 9x - 45। এবার যদি আমরা অঙ্ক করতে যাই সেটা সমাধান করি তাহলে হবে এই ডান পাশের সংখ্যাকে বাম পাশে নিয়ে আসলাম, তারপর লিখলাম 9x আর 9x যোগ করে দিলে 18x আর প্লাস 9 - 90 প্লাস 45, যোগ বিয়োগ করলে হবে -36, তাহলে এই -36 কে ডান পাশে নিয়ে গেলাম প্লাস 36, তারপর x 18 কে এই পাশে নিয়ে গেলে নিচে হবে
অর্থাৎ 36 এর নিচে হবে। আর এখন ভাগ করলে যদি আমরা দেখি 18 দিয়ে যদি 36 কে ভাগ করি তাহলে পাবো 2। তাহলে সংখ্যাটা হবে 90। এই সংখ্যাটা হলো এটা 90 মাইনাস 90। এই x এর মান কত এখানে 2। তাহলে 2 হলে 90 মাইনাস 9 ইনটু 2। 9 আর 2 গুণ করলে হবে 18 আর 90 থেকে মাইনাস 18 বিয়োগ করলে হবে 72। আর সংখ্যাটা হলো তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাটা হবে কত 72। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা কি বলেছে দেখো, সংখ্যাটির অঙ্কদ্বয় যদি কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের ফল নির্দেশ করে তবে ভগ্নাংশটির লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি হাফ হবে। আরেকবার বলছি দেখো, সংখ্যাটির অঙ্কদ্বয় যদি কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের নির্দেশ করে তবে ভগ্নাংশটির লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি হাফ হবে। এবার যদি আমরা আমাদের মূল অঙ্কে আসি তাহলে লিখবো, আমরা জানি যে জিনিসটা আমরা জানি প্রকৃত ভগ্নাংশের নিয়ম হলো লব হর অপেক্ষা ছোট হবে, লব হর অপেক্ষা ছোট হবে, অর্থাৎ হর বড় হবে। হর হলো নিচের সংখ্যা আর লব হলো উপরের সংখ্যা। আর আমরা তে পেয়েছিলাম সংখ্যাটা হলো 72, সমাধান করে পেয়েছিলাম 72। তাহলে এখানে বড় সংখ্যাটা হলো 7, তাহলে এটাকে আমরা ধরবো হর আর 2 কে ধরবো লব। তাহলে ভগ্নাংশটি হবে 2 ডিভাইডেড বাই 7, 2 ডিভাইডেড বাই 7। এবার প্রশ্নের মধ্যে যে জিনিসটা বলছে তবে ভগ্নাংশটি লব ও হরের সাথে কোনো একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি হাফ হবে। এবার একটা সংখ্যা ধরবো মনে মনে, সেই সংখ্যাটা ধরলাম x। মনে করি ভগ্নাংশের হর ও লবের সাথে x যোগ করি, তাহলে যোগ করলে কি হবে 2 এর সাথে x হবে 2 প্লাস x, 7 এর সাথে যোগ করলে 7 প্লাস x হবে। তাহলে প্রশ্নের মধ্যে যেটা বলছে আমরা লিখতে পারি 2 প্লাস x ডিভাইড বাই 7 প্লাস x ইজ ইকুয়াল টু হাফ। এবার আমরা সরলীকরণ করে সমাধান করব। দেখো আর আগে গুণ করলে কি হবে 2 প্লাস x এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে, প্লাস 2 আর x গুণ করলে হবে 2x সমান, আবার 1 আর 7 গুণ করলে হবে 7 প্লাস 1 আর x গুণ করলে x হবে। এবার এই ডান পাশের সংখ্যাকে বাম পাশে নিয়ে আসবো, এখানে 7 মাইনাস 7 হবে আর প্লাসটা মাইনাস হবে x হবে। তাহলে এই যে 4 মাইনাস 7 যদি আমরা বিয়োগ করি -3 পাবো, আর 2x মাইনাস x বিয়োগ করলে হবে x। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর -3 কে পাশে নিয়ে গেলে তো x ইকুয়াল টু 3 হবে। আমাদের এখানে সংখ্যাটা কত বের করতে বলছে, কোনো একই সংখ্যা। তাহলে আমাদের মূল সংখ্যাটা হলো কত x ইকুয়াল টু 3। তাহলে আমরা x ইকুয়াল টু 3 যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটা আমরা পাবো হাফ। ধন্যবাদ। অধ্যায় 5 এর দ্বিতীয় সৃজনশীলটা দেখো, একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের মাথাপিছু ভাড়া 20 টাকা, মোট প্রাপ্তি 1680 টাকা। এখন প্রথমে যে প্রশ্নটা দিয়েছে 3/5 ভগ্নাংশটি লব ও হরের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5। দ্বিতীয় প্রশ্ন কেবিন ও ডেকের যাত্রী সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার মোট ভাড়া প্রাপ্তি 1980 টাকা এবং যাত্রী সংখ্যা পরিবর্তিত থাকলে কেবিন ও ডেকের ভাড়া নির্ণয় করো। প্রথম প্রশ্নটা আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম গ নাম্বার অঙ্কের মতো। দেখো এখানে লেখা আছে 3/5 ভগ্নাংশের লব ও হরের সাথে কোন সংখ্যা যোগ করবে। তাহলে আমরা যদি মনে করি সংখ্যাটি x, তাহলে ভগ্নাংশটি হবে 3 প্লাস x ডিভাইড বাই 5 প্লাস x, আর যোগ করার পরে ভগ্নাংশটি যেটা পাওয়া যাবে 4/5। সেজন্য আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি 3 প্লাস x ডিভাইড বাই 5 প্লাস x ইজ ইকুয়াল টু 4/5। তাহলে আর গুণ করে দিলে হবে 3 and 5 গুণ করলে হবে 15 প্লাস 5 আর x গুণ করলে হবে 5x ইজ ইকুয়াল টু 4 আর 5 গুণ করলে হবে 20 প্লাস 4 আর x গুণ 4x। এবার ডান পাশের সংখ্যাকে বাম পাশে নিয়ে আসবো, এটা প্লাস আছে -20 লিখলাম, প্লাস আছে -4x লিখলাম। তাহলে 50 আর 20 থেকে বিয়োগ করলাম -5, 5x আর 4x বিয়োগ করলাম x, তাহলে সুতরাং x ইকুয়াল টু 5। এটা আমরা ক নাম্বার অঙ্কে দেখলাম। এবার খ নাম্বার অঙ্কে দেখো কেবিন ও ডেকের যাত্রী সংখ্যা নির্ণয় করো।
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। তাহলে এখানে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা দেওয়া আছে, মোট প্রাপ্তি 1680 টাকা দেওয়া আছে। তাহলে যদি আমরা ধরি লঞ্চের যাত্রী সংখ্যা 47, এটা দেওয়া আছে, ধরি কেবিনের যাত্রী সংখ্যা x, কি বললাম কেবিনের যাত্রী সংখ্যা x, তাহলে 47 থেকে যদি x বিয়োগ করি তাহলে ডেকের যাত্রী সংখ্যা বের হবে। এখন x হলো কেবিনের যাত্রী সংখ্যা, এই কেবিনের যাত্রী সংখ্যার ভাড়া হলো ডেকের যাত্রী সংখ্যার দ্বিগুণ। ডেকের যাত্রী সংখ্যার ভাড়া কত? 47 মাইনাস x হলো এর ভাড়া হলো 30 টাকা। যদি 30 টাকা হয় তাহলে আমরা লিখতে পারি 47 মাইনাস x ইনটু 30 দিয়ে গুণ করলে মোট এই 47 মাইনাস x জনের ভাড়া পাওয়া যাবে। আবার এই x এর সঙ্গে যখন 30 গুণ করব তার সঙ্গে 2 গুণ করে দিব, কেননা ভাড়াটা দ্বিগুণ, কেবিনের ভাড়া কত? দ্বিগুণ, সেজন্য আমরা 2 গুণ করে দিলাম। তারপর দেখা যাচ্ছে যখন আমরা সরল করব, দেখো 30 আর 47 গুণ করলে হবে 1410 minus 30x plus 60x equal to 1680, এটিকে যোগফল হলো 1680 দেওয়া আছে। তারপর দেখো বিয়োগ করলে হবে এটা বিয়োগ করলে হবে 30x, আর এই পাশে বাম পাশে এটা অঙ্কটা এখানে যদি আমরা সংখ্যাটা নিয়ে আসি তাহলে মাইনাস 1410 হবে। তারপর দেখো 1680 থেকে মাইনাস 1410 বিয়োগ করলে 270 হবে, আর এটাও দ্বিতীয় পরিসংখ্যা আমরা এখানে যদি সমান চিহ্নের পাশে নিয়ে আসি তাহলে নিচে বসাতে হবে 30 বসাতে হবে। এরপর কি হলো, যখন কাটাকাটি করবো ভাগ করবো, ভাগ করলে দেখা যাবে 0 0 চলে যাবে, আর 3 27 কে যদি আমরা ভাগ করি 3 9 27, এই জন্য আমরা পেলাম x equal to 9। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা পেলাম আমরা 9 জন, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে 47 minus 9 38 জন। 1 নাম্বার প্রশ্নের মধ্যে ভাড়া প্রাপ্তি 1980 টাকা আর এখানে ছিল 1680 টাকা, এইটা একটু পার্থক্য আছে, কিন্তু যাত্রীর ভাড়া পরিবর্তিত আছে। অর্থাৎ ভাড়া আগে যেভাবে ছিল মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ এবং ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা, সবগুলো একই রকম। এখানে যেহেতু 1980 টাকা আছে, সেই এখানে যাত্রী কেবিনে এবং ডেকের যাত্রী সংখ্যা অবশ্যই পরিবর্তিত হবে, ওই অনুসারে আমরা অঙ্কটা করব। মনে করি কেবিনের যাত্রী সংখ্যা m জন এবং ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস m, 47 থেকে মাইনাস m বিয়োগ করে দিলাম, তাহলে বেরিয়ে যাবে। প্রশ্ন মতে আগের ক্ষমার মতো 47 মাইনাস m ইনটু 30 প্লাস m ইনটু 30 ইনটু 2, যেহেতু দ্বিগুণ কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ সেটা 2 দিয়ে গুণ, তারপর 1980 বসা দিলাম, তারপর যদি গুণ করি এটার সঙ্গে 1410 minus 30m plus 60m is equal to 1980। বিয়োগ করলে এখানে পাওয়া যাবে 30m is equal to, আর এটা ডান পাশে নিয়ে যাব minus 1410, বিয়োগ করে দেখা যাবে 570, 30 দিয়ে যদি আমরা 570 ভাগ করি 19 চলে আসবে। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা 19 জন এবং ডেকের যাত্রী সংখ্যা 47 minus 19 28 জন। এইগুলো ধন্যবাদ।